সায়ন্ত, আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? তাহলে এই যে সমালোচনাগুলো আসছে, মানুষ বলছে যে এই সরকার আসলে আওয়ামী লীগের সময় যারা সুবিধা নিয়েছে তাদের কি আবার পুনর্বাসন করছে, আবার আমরা দেখছি যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে তখন প্রশাসক নীরব, তাহলে সব ঠিক আছে তো মনে হচ্ছে, আপনি কি বলেন? না, স্যার তার দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করেছেন, স্যার শিক্ষক মানুষ, প্রবীণ মানুষ, কিন্তু আমার মনে হয় যে 16 বছর বাংলাদেশে যে একটা রাজত্ব কায়েম হয়েছিল, সেই রাজত্বের পাহারাদার যারা, সেই রাজত্বকে পৃষ্ঠপোষকতা দিয়ে, কাজ দিয়ে, বুদ্ধি দিয়ে, অনৈতিকভাবে প্রভাব বিস্তার করে যারা টিকিয়ে রেখেছে এবং নিজেরা বেনিফিটেড হয়েছে, তাদেরকে যদি আমরা গ্রহণ করি তাইলে ওই 16 বছর অরের অনাচারকে বৈধতা দেয়া হয়। যদি এরকম হয় কোনো সেক্টরে আপনি মন্দের ভালো খুঁজতে চান, যে না আমার এখানে কাজ করাতে হবে, আমি সবই তো ওদের দোসর বানিয়ে ফেলেছে, তার মধ্যে তুলনামূলকভাবে ও একটু বেনাইন ক্যারেক্টারের, ওর থেকে তো ভালো তো পাচ্ছি না, তখন ভিন্ন কথা। এখন ধরেন আমি 16 বছর ধরে মিথ্যা কথা, মিথ্যা বয়ান প্রচার করে ওই সরকারের পক্ষে কথা বলেছি, কাজ করেছি, তার রাতের ভোটকে হালাল করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে গেছি, তার রেকর্ড আছে। ওই শেখ মুজিবের জন্মদিন, মৃত্যুদিনে আমি আহাজারি করেছি অপ্রয়োজনীয়ভাবে দৃষ্টি আকর্ষণ করে সুবিধা নেবার জন্য, তার রেকর্ড আছে। আমি এই সরকারের উপদেষ্টাদের নিয়ে এরকম সমালোচনা উঠেছে যে আপনার এই যে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে নিয়ে, যে সে এবং তার স্ত্রী কি ভূমিকায় ছিল। আপনি সংস্কৃতির জগতে গ্রহণযোগ্য ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা রাখবার জন্য নিপীড়িত হওয়া, নিগৃহীত হওয়া কিন্তু যোগ্য এরকম লোক আপনি যদি পান, তাহলে কেন তাকে বাদ দেয়া আপনাকে ওই সুবিধাভোগী একজনকে নিতে হবে? এই সমালোচনাগুলো ন্যায্য সমালোচনা। সরকার অনেক ক্ষেত্রে সে সমালোচনা শুনেনি, রাখেনি, এবারও রাখছে না। সেজন্যই বলছে সরকারের মধ্যেও সরকার আছে, সেই সরকারের মধ্যের সরকার এইরকম লোকদেরকে প্রোভাইড করছে কিনা। যদি আপনি তাদেরকে পুনর্বাসন করতে হয়, তাহলে ওই 16 বছরের রাতের ভোটের বেনিফিশিয়ারি যারা, তাদেরকে আপনি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই পৃষ্ঠপোষকতা মানবার জন্য তো এত লোক জীবন দেয়নি। এই জুলাই অভ্যুত্থান তো সেজন্য হয়নি। সুতরাং আপনাকে এইখানে একটা লাইন নিতেই হবে যে এই ফ্যাসিবাদের পক্ষে যারা সুবিধাভোগী এবং অত্যন্ত স্পষ্ট, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ। প্রফেসর তোফায়েল আহমেদ, আমি আপনার কাছে এই প্রশ্নটা জানতে চাই, ছোট্ট করে আরেকটু কথা বলতে চাই যে আপনি যেটা বলেছেন যোগ্যতার কথা, ঠিক আছে, কিন্তু একটি মানুষকে যোগ্যতার জন্য কাজের সুযোগ দেওয়া হলো, নানান এনভায়রনমেন্ট তৈরি করা হলো, আরেকজন যোগ্য মানুষকে ওয়েস্টলি করা হলো, কাজ করতে দেওয়া হলো না। এখন আপনি বিচার করবেন যে যোগ্য, যে কাজ করেছে বেশি, সেই জায়গায় কতটুকু এটা সঠিক হবে? না, সঠিক না। এটা এইরকম যদি হয়ে থাকে এটা সঠিক না। আমি বলতেছি একটা পার্টিকুলার লোকের কথা বললাম, তো আমি তার চিনি না, আমি তার কোনো রেকর্ড জানি না। যেমন আরো একটি ঘটনা ঘটেছে, আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র মোহাম্মদ আবু আবিদ ওনার নাম, তাকে নিয়ে তিনি আওয়ামী লীগের অনেক ঘনিষ্ঠ ছিলেন এবং এরকম একটা সমালোচনার মুখে তার নিয়োগ বাতিল করা হয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে যে জিনিসটা যেভাবে যারা ফার্নিশ করছে যে তথ্য, সেভাবে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। এগুলো গোড়াতে এমন কিছু লোক আছে হয়তো, এখন এগুলো তদবির, তো এই দেশটা তদবিরের দেশ, এত তদবিরবাজ এই দেশের মানুষ, এখন কারকে কীভাবে কখনো প্রেজেন্ট করছে। যেমন আমি একটা ছোট কাজ করছি, এটা তারা অনেকে মনে করছে যে আমি বোধহয় খুব সরকারের একটা বিরাট মানে ইনফ্লুয়েন্স করতে পারি, সরকারকে ইনফ্লুয়েন্স করতে পারি, এরকম। আমার কাছে প্রচুর তদবির আছে। আমি বললাম, ভাই আমি কাজ করছি একটা একাডেমিক ওয়ার্ক, এখানে আমার কাছে কেন আপনি সব তদবির করছেন? ওই একজন আসলো গত কয়েকদিন আগেই পানি উন্নয়ন বোর্ডের কী করার জন্য, তাকে পদায়ন করার জন্য। আমি বলতে এগুলো কী? পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো এখানে তদবিরের কারণে অনেক এরকম জিনিস ঘটতেছে। সুতরাং আমাদের রিকোয়েস্ট থাকবে, সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা আছেন, তদবিরটাকেই বেআইনি করে দেওয়া। এই তদবির করলে এটার কোনো কিছু হবে না। কারণ এরকম আছে, জুডিশিয়ারিতে নিয়োগের সময় আছে, এরকম আইনও আছে যে তদবির করাতে অযোগ্যতা। একটা জানো, তদবির করাটা সিভিল সার্ভিসও আছে। তদবির মানে অযোগ্য, তদবির ছাড়া তো কিছু হয় না। কিন্তু এখন তদবির খোলে। হ্যাঁ, এখন এইটা কালচারটা এমন হয়ে গেছে আপনার, যারা যে কোনো পজিশনে যাচ্ছে তারা তাদের জীবনটা দুর্বিষয় হয়ে পড়ছে তদবিরের জ্বালায়। সময় একেবারে শেষ হয়ে গেছে। আবু আলম শহীদ, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই, যদি আপনি এই বিষয়ে কিছু বলতে চান, আর আওয়ামী লীগ মিছিল নিয়েও যদি আপনি কিছু বলতে চান। আমি একটা জেনারেল কথা বলি যে আমরা এই যে ট্যাগের রাজনীতি তো আমরা দেখেছি, ট্যাগ করা,
অতীতে ট্যাগ করা হতো যে জঙ্গি অথবা রাজাকার অথবা দেশ বিরোধী, এখন ট্যাগ করা হয় আমি দোসর বা আমি এই ট্যাগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি একজন ব্যক্তি নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। ওই ব্যক্তিকে যখন আমাদের কাকে আমরা বিশ্বাস করতেছি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং উনি কিন্তু এই যা উনার উপদেষ্টা পরিষদে আছে এবং যাদের যাদের নিয়োগ দিচ্ছেন, আমি তোফায়েল স্যার আরও ভালো বলতে পারবেন, তাদেরকে উনি ব্যক্তিগতভাবে চিনেন, একদম ব্যক্তিগতভাবে চিনেন। এবং এই কারণে তো একটা সমালোচনা আছে যে সব কিছু কি চিটাগংয়ের এনজিওগ্রাম কিনা, ঠিক আছে? তো সেই কারণে আপনি এই যে ব্যক্তি কোথায় আছে, কি করছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ধন্যবাদ আপনাকে। সাখাওয়াত হোসেন শান্ত, 30 seconds for you. না, আসলে ধরেন ট্যাগ অন্যায়ভাবে করা হতো আগে, কিছু হলেই ও জঙ্গি, কিছু হলেই পছন্দ না হলে আপনার মতের অমিল হলেই স্বাধীনতা বিরোধী। সেই ট্যাগ যেমন দোষের, আবার কেউ ফ্যাসিবাদের পক্ষ নিয়ে একটা জাতীয় মসজিদের খতিবকে পালাতে হয় কেন? ওই ট্যাগিং খাওয়ার মতো কাজ তিনি অপকর্ম করেছেন বলে পালাতে হয়। একটা দেশের বিচার বিভাগের সর্বোচ্চ বিচার বিভাগের বিচারপতিকে পালাতে হয় কেন? তিনি ট্যাগিং খাওয়ার মতো কাজ করেছেন, সুতরাং তাকে ট্যাগ দেব, এটাই আমার রাজনীতি এবং ওই রাজনীতিটা আমি পছন্দ করি, আমি চাই। কিন্তু অন্যায়ভাবে যাতে ট্যাগিং দেওয়া হয়, কাউকে শুধুমাত্র একজন যোগ্য ভালো লোককে আপনি দূরে সরিয়ে দেবার জন্য মিথ্যা ট্যাগ দিবেন, সেটার বিরোধিতা করি। কিন্তু তার মানে ঢালাওভাবে আবার এই সুশীলতাও দেখাবো আমরা যে ট্যাগিংয়ের রাজনীতি করবেন না, আমি এতে একমত নই।